গুড মর্নিং। ব্যবসায় শিক্ষা শাখার কলেজের ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার যথারীতি নতুন একটি অনলাইন সেশনে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা ফিন্যান্সের পঞ্চম অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। আমরা ইতিমধ্যে স্বল্পমেয়াদী অর্থায়ন এই অংশটার আলোচনা শেষ করেছি এবং আজকে আমরা মধ্যমেয়াদীর অংশের আলোচনা শুরু করব। অর্থাৎ প্রথম অংশের আলোচনা শেষ, এখন দ্বিতীয় অংশের আলোচনা। তো দ্বিতীয় অংশের আলোচনা একটু অনেকগুলা টপিক আছে, তো তার থেকে আমরা আজকে থিওরিটিক্যাল কিছু টপিক নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলা পরের লেকচারগুলো থেকে আসবে। আজকে আমরা থিওরিটিক্যাল কিছু জিনিস নিয়ে কথা বলবো। তার মধ্যে আমরা মধ্যমেয়াদী অর্থায়ন কাকে বলে, মধ্যমেয়াদী অর্থায়নের উৎসগুলো কি কি, কোত্থেকে আমরা পেতে পারি, দেন চলতি সম্পদ ব্যবস্থাপনা, তারপর মজুত পণ্য ব্যবস্থাপনা, তারপর মজুত কি, মজুত পণ্যের ধরন। এই কয়টা জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেখানে এখন পর্যন্ত আমাদের ম্যাথ নেই, আমরা পরের লেকচারে ম্যাথ দেখব, সেটা হচ্ছে মজুত পণ্যের রিলেটেড কিছু ম্যাথ। তো এইভাবে আজকের লেকচারটিতে আমরা থিওরিটিক্যাল আলোচনা শুরু করি। তো আমরা প্রথমেই বলবো মধ্যমেয়াদী অর্থায়ন কি, অর্থাৎ 1 বছরের উপরে এবং 5 বছরের মধ্যে যে সমস্ত বা 5 বছরের জন্য যতটুকুন টাকা দরকার, সেই ধরনের অর্থ যদি আমার দরকার পড়ে তখন আমরা সেটা মধ্যমেয়াদী অর্থায়ন করতে পারি। সাধারণত স্থায়ী চলতি সম্পদ, স্থায়ী সম্পদ অর্থায়নের ক্ষেত্রে আমরা এই তহবিলটা ব্যবহার করি। উৎপাদন কার্যক্রম চালানোর জন্য যে খরচগুলো দরকার হয়, ধরো 3 বছরের জন্য একটা মেশিন কিনতে হবে, তো এই ধরনের খরচগুলো আমরা এখান থেকে করি। তো উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমরা সর্বনিম্ন পরিমাণের মজুত পণ্য সব সময় সংরক্ষণ করতে হয়। তো মধ্যমেয়াদী অর্থায়ন আমরা জানি যে আমাদেরকে কিছু মজুত পণ্য সবসময় রাখতেই হবে, না হলে আমার প্রোডাকশন লাইনটা থেমে যাবে। তো এই নিম্ন মজুত পণ্য আমরা চলতি সম্পদ হলেও সেটাকে কিন্তু আমরা পণ্য কিন্তু সবসময় রাখতে হচ্ছে। আজকে যেটা থাকতেছে ওটা কালকে ফিনিশ গুড তৈরি হচ্ছে, তারপরে আবার পরের দিন আবার কিছু পণ্য কিন্তু আমার সবসময় গোডাউনে কিছু থাকতেছে। তো এটা অনেকটা আমরা মনে করি যে এটা চলতি সম্পদ, আমাদের মজুত পণ্য চলতি সম্পদ, বাট এটা কিন্তু দীর্ঘদিন ধরেই এই মজুদ একটা চেঞ্জ হয় আর একটা আসতেছে, একটা চেঞ্জ হয় আর একটা আসতেছে। একই জিনিস হয়তো বা আজকে 10 পিস শার্ট আছে, কালকে আবার সেম ওই 10 পিস আউট হয়ে আবার নতুন 10 পিস ঢুকতেছে। এভাবে করে কিন্তু প্রতিদিন নতুন মজুদ পণ্য তৈরি হচ্ছে, তার মানে এটা অনেক দিন চলবে। তো মধ্যমেয়াদী তহবিলের খরচ ও সুদের হার স্বল্প মেয়াদীর তুলনায় বেশি, কিন্তু দীর্ঘমেয়াদীর তুলনায় কম। অর্থাৎ স্বল্প মেয়াদীতে আমাদের যেই সুদের হার দিতে হয় তার থেকে মধ্যমেয়াদীতে আমরা বেশি সুদের হার দিই, বাট দীর্ঘমেয়াদীর মতন অত ঋণের সুদ দিতে হয় না। তো মধ্যমেয়াদী অর্থায়নের উৎস আমরা বেশ কিছু উৎস আছে, তার মধ্যে প্রথমেই আছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক বলতে যারা জনগণের নিকট থেকে, আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংক কি করে, অর্থ আমানত হিসাবে সংরক্ষণ করে, সেটাই আবার আরেক গ্রুপকে সেটা ঋণ দেয়। তো এই ঋণটা যদি বাণিজ্যিক ব্যাংক যখন আমানত গ্রহণ ও করে কম সুদ নেয়, আর যখন সেটা ঋণ দেয় বেশি সুদ। তো সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে, এরপরে যদি কোনো অতিরিক্ত থাকে তখন তারা মধ্যমেয়াদী ঋণ প্রদান করতে পারে। তো অধিক পরিমাণে মধ্যমেয়াদী ঋণ প্রদানের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের কিছু ঝুঁকিপূর্ণ বিনিয়োগও করতে হয়। তাই বাণিজ্যিক ব্যাংক সাধারণত কিছু জামানতের বিপরীতে এই ঋণটা প্রদান করে, অর্থাৎ কিছু জামানত রেখে তারপরে তারা মধ্যমেয়াদী ঋণ দেয়। সাধারণত সেই ক্ষেত্রে তারা স্থায়ী কোনো সম্পত্তির জামানত নেয়। অর্থাৎ 5 লাখ টাকা আপনি নিবেন, আপনার বলবে যে ঠিক আছে আপনার একটা মেশিন বন্ধক রাখেন, জামানত হিসাবে রাখেন। তো বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের পূর্বে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সুদের হার এবং ঋণের চাহিদার যে বিশ্লেষণ সেটা ঠিক করে তারপর তারা একটা রেট ফিক্সড করে যে এই রেটে তারা নিবে। তো এইভাবে বাণিজ্যিক ব্যাংক মধ্যমেয়াদী উৎসে অর্থ প্রদান করে। দেন আসলো বিশেষায়িত কিছু আর্থিক প্রতিষ্ঠান আছে, যেমন কৃষি ব্যাংক বা শিল্প ব্যাংক। এরা শুধুমাত্র একটা নির্দিষ্ট সেক্টরকে টার্গেট করে অর্থ প্রদান করে বা ওই সেক্টরের উন্নয়নের স্বার্থে টাকা দেয়। এই সকল প্রতিষ্ঠান কি করতেছে, অপেক্ষাকৃত সুবিধাজনক শর্তে অর্থায়ন দেয়। অর্থাৎ কৃষি রিলেটেড কারো 5 বছরের টাকা দরকার, তো সে কিন্তু কৃষি ব্যাংকে গেলে অপেক্ষাকৃত বেশি সুবিধা পাবে।
তো এদের লক্ষ্য হচ্ছে কি, তারা স্বল্প সুদে এই অর্থায়নটা করে যাতে ওই সেক্টরটার উন্নয়ন ঘটে। তার মানে এটা একটা বিশেষ লক্ষ্য নিয়ে তারা দিচ্ছে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, ক্ষুদ্র কুটির শিল্প, এরা। দেন আসলো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি এনজিও, তারা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মধ্যমেয়াদী ঋণ দেয়। যেমন এনজিও বলতে আমরা ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, তারপরে এরকম বিশেষ কিছু এনজিও কাজ করে। এছাড়াও তারা বিভিন্ন সময় অ্যাডভাইজার হিসাবে কাজ করে, প্রশিক্ষণ দেয় ব্যবসা করার জন্য। এ ব্যাপারে তারা প্রতিষ্ঠানকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে। আর্থিক সহায়তার জন্য তারা, আর্থিক প্রতিষ্ঠান পছন্দের কারণে এগুলা তারা, যেহেতু এই ক্ষেত্রেও লোক কম আসে এখানে ঋণ নিতে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলের লোকজনগুলা বেশিরভাগ এরকম বেসরকারি প্রতিষ্ঠান থেকে লোন নেয় এবং একই থেকে তাদের থেকে পরামর্শ নিতে পারে। দেন মূলধনী বাজার প্রতিষ্ঠান, তো এরা হচ্ছে বিভিন্ন, এখানে আমরা বলতে পারি লিজিং কোম্পানি, যেমন আমরা বলতে পারি বীমা প্রতিষ্ঠান, যেমন বলতে পারি বিনিয়োগ ব্যাংক, যেমন আইডিএলসি। ওরা শুধুমাত্র ইনভেস্টমেন্ট ব্যাংকিং বা আমাদের এরা মধ্যমেয়াদী ঋণ দিয়ে থাকে। যদিও এরা উন্নয়নমূলক কাজ করে বা তারাও ব্যবসায়মূলক কাজে অনেক সময় অর্থ দেয়। তো এই সকল বিভিন্ন তহবিলের যদি দরকার পড়ে তখন এরা এই তহবিলটা দিয়ে থাকে এবং তারাও কম সুদে দেওয়ার চেষ্টা করে। এবং মধ্যমেয়াদী ঋণের ক্ষেত্রে এটা একটা সুবিধা হচ্ছে যে এখানে যদি আমরা দেখি যে যদি অর্থলগ্নি হয় বা কেউ যদি বিনিয়োগ করে, যে তখন বন্ধক মুক্ত হলে ঋণ ফেরতের হার অপেক্ষাকৃত বেশি। ঠিক আছে, এটা একটা দেখা যায় যে তহবিল সুদের হার কম, ঋণের ক্ষেত্রে সম্পত্তি জামানত বন্ধক দিতে হয় না। এবং বাণিজ্য, আমরা এটা একটা রিয়েল লাইফের প্রমাণ যে যদি কিছু বন্ধক না রাখা দেওয়া হয় সেক্ষেত্রে সেই টাকাটা পাওয়ার চান্সেস খুব বেশি থাকে। এই মধ্যমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে সেটা হয়। দেন আসলো যন্ত্রপাতি প্রস্তুতকারী, অর্থাৎ যারা মেশিন তৈরি করে। তো যন্ত্রপাতি প্রস্তুতকারী কোম্পানি, তারা অনেক সময় কিস্তিতে, পুরা টাকা দিতে হলো না, কিস্তিতে টাকা পরিশোধ করতে যায় অথবা ভাড়ায় দেয়। তো এভাবে আমরা যদি যন্ত্রপাতি প্রস্তুতকারীগণও কিন্তু হেল্প করতেছে, এখন কেনার টাকাটা দিচ্ছে না, কিস্তিতে দিচ্ছে, তাহলে এটা হেল্প হচ্ছে। ইসলামী ব্যাংক, আমরা বিভিন্ন ইসলামী ব্যাংক আছে যারা বাণিজ্যিক ব্যাংকের মতোই ঋণ প্রদান না করে তারা এটাকে ভাড়া দিয়ে অথবা ইজারা ক্রয় বা ভাড়া ইত্যাদি পদ্ধতিতে যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে মধ্যমেয়াদী অর্থায়ন করে থাকে। তারা বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করার ক্ষেত্রেও ইজারা পদ্ধতি, অর্থাৎ বলে দেয় যে 5 বছরের জন্য তুমি আমার এটা ব্যবহার করবা। ইসলামী ব্যাংক তোরা বাণিজ্যিক ব্যাংকের মতো ডাইরেক্ট টাকা দিচ্ছে না, ভাড়ায় খাটাচ্ছে অথবা একটা কন্টাকে দিচ্ছে। দেন আসলো লিজিং কোম্পানি। লিজিং কোম্পানি সরাসরি নগদ অর্থ মধ্যমেয়াদী ঋণ হিসাবে না দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে স্থায়ী সম্পদগুলা তারা ব্যবহার করার সুযোগ দেয়, অর্থাৎ ইসলামী ব্যাংকের মতোই অনেকটা। যেমন লিজিং কোম্পানি সরাসরি ঋণ হিসাবে নগদ অর্থ না দিয়ে তারা জমি, জাহাজ, মেশিন ইত্যাদি মালিকানা সত্ত্ব ত্যাগ না করে নির্দিষ্ট সময়ের জন্য এটা অর্থের বিনিময়ে ব্যবহার করার সুযোগ দেয়। ঠিক আছে, যেমন বাংলাদেশ ইউনাইটেড লিজিং কোম্পানি, প্রিমিয়ার লিজিং কোম্পানি, ওরা লিজ দিচ্ছে। ইসলামী ব্যাংকের মতো এরাও লিজিং কোম্পানি, বলাই যাচ্ছে লিজিং, অর্থাৎ লিজ দিচ্ছে তারা, যে ঠিক আছে 5 বছরের জমি তুমি এইটা ব্যবহার করো, এই জমিটা ব্যবহার করো, বা এই জাহাজটা ব্যবহার করো, বা এই বাড়িটা ব্যবহার করো, এটা হচ্ছে লিজে খাটায়। দেন আসলো বিভিন্ন পেনশন বা প্রভিডেন্ট ফান্ড, যারা সরকারি বা আধা সরকারি, যেখানে যেসব চাকরিতে প্রভিডেন্ট ফান্ড আছে বা পেনশন আছে, তো তারা একটা তহবিল পায়। এই অর্থটাও তারা বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে এই অর্থটা নিতে পারে। চাকরি যখন শেষ হয় তহদের বেতন থেকে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ রাখা রেখে এই ফান্ডটা জমা হয়। তো এইরকম জমাকৃত অর্থটাই একটা সময় কিন্তু ঋণ হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ প্রদান করে আয় করা যায়। অর্থাৎ আমি তো আমার প্রতি মাসে মাসে কিছু স্যালারি থেকে কেটে রাখতেছে, তো এটা আমাকে দিবে হলো আমার যখন চাকরি জীবন শেষ হবে, তো ততদিন পর্যন্ত সেটা অনেক অ্যামাউন্ট জমতে থাকবে। তো 5 বছর 7 বছর পরে দেখা গেল 5 লাখ টাকা হচ্ছে, তখন এটা আবার কোথাও না কোথাও খাটায় অল্প দিনের জন্য খাটানো যায়। তো এইভাবে এইগুলা উৎস আমরা মধ্যমেয়াদী অর্থায়নে ব্যবহার করতে পারি। তো এখন আসলে চলতি সম্পদ, আমরা অ্যাকাউন্টিং এ যখন আমরা আর্থিক বিবরণী করি সেখানে একটা পার্ট থাকে চলতি সম্পদ। তো এখানে আমাদের নগদ, ব্যাংক জমা, মজুত পণ্য, প্রাপ্য বিল ইত্যাদি মজুদ থাকে চলতি সম্পদ। তো এইগুলাকে যখন আমি ঠিক মতো
ম্যানেজ হচ্ছে কিনা সেটা দেখাই হচ্ছে চলতি সম্পদ ম্যানেজ বা চলতি সম্পদ ব্যবস্থা। অর্থাৎ কোম্পানির চলতি বিভিন্ন ব্যয় থাকে, রেগুলার যে খরচগুলো থাকে, যেমন কর্মচারীদের বেতন, কর্মচারী ক্রয়, বিদ্যুৎ বিল, অর্থাৎ পরিচালন ব্যয়, ওইগুলা জন্য আমাদেরকে কি নগদ অর্থ রাখতে হয়। অর্থাৎ কতটুকু নগদ অর্থ রাখবো, আমার বানানোর জন্য কতটুকু মজুত পণ্য থাকতে হবে, তো এই জিনিসগুলা ঠিক করাই হলো আমাদের চলতি সম্পদ ব্যবস্থাপনার কাজ। তো এখানে যারা কাজ করে তারা বিভিন্ন লক্ষ্যই হচ্ছে যাতে আমাদের এই জিনিসগুলো সব ঠিকঠাক মতো থাকে, আমার উৎপাদন যাতে ব্যাঘাত না ঘটে, আমার এখানে কর্মচারী যাতে ঠিক মতো থাকে, আমার ইউটিলিটি বিল যাতে আমি ঠিক মতো দিতে পারি। কারণ নগদ অর্থের যদি একবার ঘাটতি হয়, সেই ঘাটতি পূরণ করার একটা সমস্যা। মজুত পণ্য হইলে আমার উৎপাদন আটকায় যাবে। তো এইগুলা তো মূলত 4টা জিনিস তারা দেখে। তো এই 4টা জিনিসের মধ্যে একটা হচ্ছে নগদ ব্যবস্থাপনা, মজুত পণ্য ব্যবস্থাপনা, প্রাপ্য বিল ব্যবস্থাপনা, দেন চলতি মূলধন ব্যবস্থাপনা। অর্থাৎ 4টা জিনিস এখানে দেখা হচ্ছে। তো আমাদের মূলত এখানে 4টার মধ্যেই আমরা ম্যাথ দেখব, 4টা পার্টেরই। মূলত 4টা না, 2টাতে ম্যাথ থাকবে হয়তো, আমরা 2টার ম্যাথ দেখব। তো আজকে আমরা মজুত পণ্যটা নিয়ে কথা বলব। তো মজুত পণ্য যে কাঁচামাল, রাইট? উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল সবচেয়ে বেশি লাগে। আমি যাই বানাই কাঁচামাল লাগবে। আমি যদি গার্মেন্টসের শার্ট তৈরি করি, আমাকে কাঁচামাল হচ্ছে আমার কাপড়। আমি যদি ফার্নিচার তৈরি করি, কাঠ হচ্ছে আমার কাঁচামাল। আমি যদি বই তৈরি করি, কাগজ হচ্ছে আমার কাঁচামাল। তো এই কাঁচামাল যদি আমার পর্যাপ্ত না থাকে, সেক্ষেত্রে কি হবে, আমার উৎপাদন থেমে যাবে। আবার খুব বেশি থাকলেও সেটাকে আমার রাখার একটা সমস্যা থেকে যাবে। তো আমার যদি বেশি হয় সেক্ষেত্রেও ঝামেলা। যেমন দেখেন এখানে লেখা আছে যে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম যাতে ধারাবাহিকভাবে চলে, এর জন্য মজুদ রাখতে হবে, এবং সেটা যদি ঘাটতি হয় সেক্ষেত্রে আমাদের উৎপাদনটা ব্যাহত হবে, থেমে যাবে প্রক্রিয়া। আর যদি বেশি হয় সেক্ষেত্রেও আমাদের একটা বড় অংশ মূলধন টাকা ওইখানে আটকায় যাবে। তো আমাদেরকে কি বেশিও রাখা যাবে না, খুব কমও রাখা যাবে না। তার মানে একটা সুষ্ঠু বন্টন দরকার, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে যে কতটুকুন দরকার। তো সেই কতটুকুন দরকার এটা বের করার জন্য আমরা মজুত পণ্য ব্যবস্থাপনা করব, এবং এইটা কতটুকুন হবে সেটাও আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে হয় সেটাও আমরা দেখব। তো এই হচ্ছে আমাদের মজুত পণ্যের ব্যবস্থাপনা। তো মজুত পণ্যকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাঁচামাল, একটা হচ্ছে আংশিক তৈরিকৃত পণ্য, আর একটা হচ্ছে সম্পূর্ণ প্রস্তুতকৃত পণ্য। এবং এই 3টা স্তরই গুরুত্বপূর্ণ। 3টা স্তরেই আপনার প্রোডাক্ট থাকতে হবে। যেমন আমি যদি একটু গ্রাফিক্যালি দেখাই, যেমন 3টা ধরন। তো র ম্যাটেরিয়াল, যেমন এখানে শার্টের উদাহরণ দেওয়া আছে, রাইট? তো এই যে র ম্যাটেরিয়াল হচ্ছে এই যে একটা রোল করা কাপড় নিয়ে আসছে, থান কাপড়। তো সেখান থেকে ওয়ার্কিং প্রগ্রেস মানে হচ্ছে আংশিক তৈরিকৃত পণ্য, অর্থাৎ কিছুটা তৈরি হয়েছে। যেমন এখানে হয়তো শার্টের কলার হয়েছে অথবা হাতা হয়েছে, এখনো ফুল তৈরি হয় নাই, আলাদা আলাদা তৈরি, এখনো ফিনিশ গুড হয় নাই। তো সম্পূর্ণ প্রস্তুত হলো এখানে। তো আমার 3টাই থাকতে হবে। যেমন আমি যদি একটু বলি, ধরেন আপনার র ম্যাটেরিয়াল নাই, জিরো, তাহলে কি হবে, আপনি ধরেন আজকে রাতের বেলা র ম্যাটেরিয়াল শেষ, তাহলে কালকে যারা কাজ করবে, যারা এই র ম্যাটেরিয়ালটাকে ঠিক করে বা র ম্যাটেরিয়ালটা কেটে ডিজাইন করে, তার আর কোনো কাজ নেই, রাইট? কারণ আপনার কাছে কাঁচামাল নাই, সমস্যা। তারপরে কোনো ওয়ার্কিং প্রোগ্রেস নাই, তাহলে কি হবে? তো ওয়ার্কিং প্রোগ্রেস যদি না থাকে, তাহলে ওই এই সেক্টরে যারা কাজ করে, সেলাইয়ের কাজ যারা করতেছে বা কলার যারা বানাচ্ছে, তো তাদেরও কোনো কাজ নাই। ফিনিশ গুড, অর্থাৎ আপনি যা বানান সব বিক্রি হয়ে যায়, এটা ভালো একদিকে। আবার আরেকদিকে কি হবে, যে আপনার ডিমান্ড আছে, আপনি দিতে পারতেছেন না লোককে, তাই না? আপনার ফিনিশ গুড না হওয়া মানে কি, যে আপনার কাছে কিছুই থাকতেছে না। তাহলে আপনার ডিমান্ড, লোকে চাচ্ছে কিন্তু আপনি দিতে পারতেছেন না, কারণ আপনার কাছে ফিনিশ গুড নাই। মানে 3টা স্টেজেই প্রোডাক্ট কিছু থাকতে হবে, আদারওয়াইজ আপনি ভালো ব্যবসায়ী হইতে পারবেন না। তো এর জন্য আমাদের এই মজুত পণ্যের সেক্টরটাকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে। এবং বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখানে অনেক লোক এখানে এফোর্ট দেয়, যে বড় বড় কারখানায় যদি বলেন, তো তাদের এই এফোর্ট গুলা যাতে অ্যাকুরেটলি পাওয়া যায়, এর জন্য আপনার এখানে থাকতে হবে জিনিস। আবার খুব বেশি থাকলে কি হবে, নষ্ট হইতে পারে, আপনার অনেক টাকা এখানে আটকায় যেতে পারে। যেমন ধরেন অনেক ফিনিশ গুড বানায় রাখছেন, বিক্রি হচ্ছে না, তাহলে কি আপনার অনেক টাকা বিনিয়োগ এখানে পড়ে আছে। আবার অনেক এখানে ধরেন এই ওয়ার্কিং প্রোগ্রেস অনেকগুলো রয়ে গেছে, তাহলে কি হবে, আপনার ফিনিশ গুড আপনি তৈরি করতে পারতেছেন না, জাস্ট সেলাইয়ের কাজ হচ্ছে না,
আটকে যাচ্ছে। র মেটেরিয়াল অনেক টনকে টন কিনা রাখছেন, নষ্ট হয়ে যাইতেছে। তো আমাকে প্রত্যেকটাই দেখতে হবে যে বেশিও হবে না কমও হবে না। তো এর জন্য আমাদেরকে ম্যাথমেটিক্যালি সেটা করে বের করতে হবে। তো আমরা সেইটা দেখব আগামী লেকচারগুলোতে। তো আজকে থিওরিটিক্যাল কথাবার্তা বললাম এবং কেন আমাদের রাখতে হবে সেটা নিয়েও কিন্তু কথা বললাম। ঠিক আছে, তো আজকের আলোচনা আমরা এই দুইটা প্রশ্ন এইচডব্লিউ আকারে দিচ্ছি যে চলতি সম্পদ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ, এটার ব্যাখ্যা করবেন, একই সাথে মজুত পণ্য ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ। তো এই দুইটা প্রশ্নের উত্তর আপনারা লিখবেন। 3 মার্কের প্রশ্ন যদি ধরি তাহলে 3 মার্কের প্রশ্ন ধরে এই দুইটা উত্তর আপনারা লিখে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আশা করি সবাই লেকচারটি ভালো মতো শুনবেন এবং সমস্যা যদি কিছু থাকে সেগুলো আমাদের সাথে আমরা পরবর্তীতে আলোচনা করে নিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।